প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি উপদেষ্টাদের দেশত্যাগ নিয়ে কেন এত গুঞ্জন। 2024 সালের 5 অগাস্ট পতন হয়েছিল দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। ঠিক তার 3 দিন পর 8ই আগস্ট গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে দেখতে 1.5 বছরের এক ঝোড়ো সময় পার করে আজ আমরা দাঁড়িয়েছি সেই সরকারের মেয়াদের শেষ প্রান্তে। আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে আর বিদায় নেবেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই বিদায় ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে নানা প্রশ্ন নিয়ে। উপদেষ্টারা কি দেশ ছাড়ছেন? কেন এই গুঞ্জন? আর বিদায়ের পর কে ফিরছেন তার পুরনো পেশায়, আর কেই বা যাচ্ছেন অবসরে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব প্রথম আলোর তথ্যের ভিত্তিতে। সাধারণত যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এই সরকারের উপদেষ্টাদের বিদায় নিয়ে কেন এত রহস্য? আলোচনার শুরুটা হয় গত শুক্রবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দায়িত্ব হস্তান্তর করে দেশের বাইরে চলে যাওয়ার পরই গুঞ্জন ডালপালা মেলে। মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি উপদেষ্টারা সবাই একে একে দেশ ছাড়ছেন? এর মধ্যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট এই আগুনে যেন ঘি ঢেলে দেয়, যেখানে তিনি দাবি করেন 2 উপদেষ্টা আজই দেশ ছাড়ছেন। যদিও তিনি কোনো নাম প্রকাশ করেননি, ফলে পুরো বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জন বা অনুমান নির্ভর হয়ে আছে। তবে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে তারা সবাই দেশ ছাড়ছেন। মানুষের এই উদ্বেগের পেছনে কাজ করছে ইতিহাস। 2008 সালের কথা মনে করে দেখুন। দীর্ঘ 2 বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুঈন আহমেদ দেশ ছেড়েছিলেন। তারা কিন্তু আজও ফিরে আসেননি। সেই অভিজ্ঞতায় হয়তো আজকের সাধারণ মানুষের মনে শঙ্কার জন্ম দিয়েছে। তবে এবারের পরিস্থিতি কি ভিন্ন? 1990 সালের বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কথা ভাবলে দেখা যায় তিনি কিন্তু আবার বিচার বিভাগে ফিরে গিয়েছিলেন। আজকের উপদেষ্টাদের অধিকাংশও কি সেই পথে হাঁটবেন? তবে এখানে একটা তুলনা করার বিষয় আছে যে 111 সরকার 2007-8 সময়কালের সেই সরকারটি কিন্তু স্বস্তির সরকার ছিল, এবং আজকের এই ইউনূসের সরকার কিন্তু অস্বস্তির সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা, সেই সময়ের সেনাপ্রধান বাংলাদেশ ছেড়ে গিয়ে আজও কিন্তু দেশে ফেরেননি। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকারের প্রতি কত % মানুষ হ্যাপি ছিল? গত 1.5 বছরে বেশিরভাগ মানুষ বাংলাদেশের একান্ত দলকানা ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু অসন্তুষ্ট ছিল। আজকে যতই উপদেষ্টারা বলুক, প্রথম আলোর কাছে যতই তথ্য দিক যে আমরা দেশে থাকছি, স্বাভাবিক কাজে থাকছি, কিন্তু এমনভাবে তারা চলে যাবেন বা যেতে পারেন আপনি হয়তো জানবেনও না। তাহলে চলুন আমরা একটু নামের তালিকা ধরে ধরে জেনে নিই যে আমাদের পরিচিত উপদেষ্টাদের কার গন্তব্য কোথায়। প্রথম আলোর অনুসন্ধানে যা উঠে এসেছে তা বেশ ইতিবাচক। প্রথম আলোর অনুসন্ধান বলছে যে উপদেষ্টারা সবাই প্রায় দেশে থাকছেন। আসলে কি থাকছেন কিনা এটি দেখতে হলে বা বুঝতে হলে আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমরা প্রথমেই আসি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন, খুব স্বাভাবিকভাবেই তার নামের সাথে নোবেলজয়ী, বিশ্ববরেণ্য ইত্যাদি ব্যক্তিত্ব যুক্ত আছে, খুব স্বাভাবিক। বিদায়ের পর তিনি আবার তার আন্তর্জাতিক কর্মসূচি এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কাজে যুক্ত হবেন। প্রথম আলোর অনুসন্ধান এটি বের করেছে, বা প্রথম আলোকে তিনি এভাবেই বলে থাকতে পারেন। এরপরে আসি ডক্টর সালাউদ্দিন আহমেদ, যিনি অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই দায়িত্বে আসার আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি জানিয়েছেন
দায়িত্ব শেষ করে তিনি আবারও শিক্ষকতা পেশায় ফিরে যাবেন। আসিফ নজরুল এই 1.5 বছরের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, এবং তিনি জানিয়েছেন তিনি তার প্রিয় ক্লাসরুম এবং শিক্ষার্থীদের মাঝে ফিরে যাবেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরেকজন আলোচিত ব্যক্তি, সমালোচিত ব্যক্তিও যদি বলেন ভুল হবে না, পরিবেশ রক্ষায় যার লড়াই প্রথম আলো বলছে যে দীর্ঘদিনের লড়াই, তো তিনি লড়াই করেছেন, এই সরকারে এসেও লড়াই করেছেন নানাভাবে। তিনি কতটা সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, কতটা বিতর্কিত হয়েছেন বাংলাদেশের মানুষ জানে। তিনি ফিরে যাচ্ছেন তার পুরনো প্রতিষ্ঠান বেলাতে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে। শারমিন মুর্শিদ তিনি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান ছিলেন, আবারও সেখানেই ফিরে গিয়ে তার আগের কাজগুলো শুরু করবেন। অবসরপ্রাপ্ত সচিব কয়েকজন ছিলেন এই পরিষদে, এর মধ্যে আলী ইমাম মজুমদার বা ফৌজুল কবির খানের মতো যারা আগে থেকেই অবসরে ছিলেন, তারা আবারও লেখালেখি এবং কলামিস্ট হিসেবে তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন। এছাড়া সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও অবসরে যাবেন, লেখালেখি করবেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই আলাপ থেকে এটি বোঝা যাচ্ছে যে বেশিরভাগ উপদেষ্টায় একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি বা বিরতি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনে এসেছিলেন, এখন তারা তাদের নিয়মিত পেশাগত জীবনেই ফেরার পরিকল্পনা করছেন। আগামীকালকের দিনটি বেশ প্রতীকী। প্রোটোকল অনুযায়ী কাল যখন উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে যাবেন তখন তাদের গাড়িতে জাতীয় পতাকা থাকবে, কারণ তখনও তারা দায়িত্বে আছেন। কিন্তু নতুন মন্ত্রিসভার শপথ শেষে যখন তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন তখন তাদের গাড়ি থেকে জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হবে। তারা ফিরবেন একজন সাধারণ নাগরিক হিসেবে। ক্ষমতা থেকে সাধারণ জীবনে ফেরার এই যে মহেন্দ্রক্ষণ, এটি হলো আমাদের গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য। অন্তর্বর্তী সরকারের এই 1.5 বছরের অর্জন বা ব্যর্থতা নিয়ে হয়তো দীর্ঘ বিতর্ক চলবে, তবে উপদেষ্টাদের বিদায় ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তথ্যের আলোকে তা অনেকটাই পরিষ্কার। তারা পালাচ্ছেন না, বরং অধিকাংশই ফিরছেন তাদের চিরচেনা কর্মস্থলে। আপনার কি মনে হয় এই সরকারের বিদায় কি একটি নতুন স্থিতিশীল যুগের সূচনা করবে? কমেন্ট করে আমাদের জানান। এবং আরও আপনি কি মনে করেন উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্যান্য যারা আছেন তারা কি এই যে একটা গণমাধ্যমকে যেভাবে বলছেন, প্রথম আলোকে বলেছেন, তারা কি আসলেই দেশে থাকবেন নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? আপনি আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।